আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3টা। তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার, সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনদের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, সবাই অবহেলা করেছে। আর অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না, তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে। ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনো সাপোর্ট করেনি, কারণ দোষটা আমার। ওই যে 5 বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে সে ডিভোর্স দিয়ে দিবে। তবে একটা কথা আজকে আমি বলবো, কেউ আমাকে আর আটকানোর নাই। আমি যখন প্রথম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুইজন আমাকে একদমই পছন্দ করতো না। বিয়ের পর দিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন বলতো রিলেশন করে বিয়ে করেছি, টুকটাক একটু তো শুনতে হবেই, তুমি মানিয়ে নিও। আমার হাজবেন্ড চাকরি পারপাসে একটু দূরে থাকতো, আর আমি বাসায় একা থাকতাম আমার শাশুড়ি আর ভাবির সাথে। আর আমার ভাসুরও থাকতো না। ওই যে দুজনের কাজ, সব কাজই আমার করে দেওয়া লাগতো। ভাবির 2টা বাচ্চা ছিল, আর এই বাচ্চার অজুহাত দিয়ে সে কোনো কাজ করতো না, অথচ এতদিন কিন্তু সেই সব কাজ করতো। সব কাজগুলো আমাকে দিয়েই করাতো। আর সাথে শাশুড়ি তো আছেই। প্রেম করে বিয়ে করেছি, বাসা থেকে আমাকে কিচ্ছু দেয়নি। এটা পারি না, ওটা পারি না। ডেইলি 3 বেলা কাজ হচ্ছে রান্না করে খাওয়ানো, তার জামা কাপড় ধোয়া, তার হাত পা টেপা, মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি করতাম ওই বাসায়। আর এত কাজ করার পরও আমার স্বামী যখন রাতে বাসায় আসতো, তখন বলতো আমি নাকি কিছুই করি না, তাদের সাথে নাকি মুখে মুখে তর্ক করি, কোনো কাজ করতে বললে আমি নাকি একদমই করতে চাই না। সব থেকে খারাপ জিনিস কি, তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল, অথচ আমি আসার পর থেকে ওই কাজের লোকটাকেও বাদ দিয়ে দেওয়া হয়। আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল। সে কিন্তু বুঝতো যে তার ভাবি আর আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু ও সবসময় তার ভাবি আর আম্মার সাপোর্টেই থাকতো, কারণ ওই যে এখানে থাকতে হলে তাদের সব কথা মেনে চলতে হবে। কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবারই বুঝিয়েছি, তুমি তো এখানে একটা রুম নিয়েই থাকো, তাহলে ওখানে আমাকেও নিয়ে যাও, সপ্তাহে একদিন এখানে আসবো, আমার সাথে দেখা করব, আমার সব কাজে আমি করে দিয়ে যাব, এতে কোনো সমস্যা নেই। আর এতে করে কিন্তু সম্পর্কটাও ভালো থাকবে। তার এক কথা, না, তার মা ভাবির সেবা করতে হবে তোমার, এখানেই থাকতে হবে তোমাকে, থাকলে থাকো, না থাকলে তুমি চলে যেতে পারো। এই কথাটা আমাদের ভিতরে অনেকবারই হয়েছে। এর মাঝে বিয়ের কয়েক মাস পরই আমি প্রেগনেন্ট হই। প্রতিনিয়ত আমার যে কাজ সেগুলো আমার করা লাগতো, আর এই কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার কাছে তেমন কিছুই মনে হতো না। 3-4 মাস আমি ভালোভাবে কাজ করতে পারলেও 4-5 মাসে এসে আমি একদমই আর কাজ করতে পারছিলাম না। বারবার আমি অসুস্থ হয়ে যাই। আর এই অজুহাত দেখিয়ে আমার স্বামী আমাকে বলে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। আর বাবার বাড়িতে পাঠানোর 1 সপ্তাহের মধ্যেই আমাকে তালাকের নোটিশ পাঠায়। আর কি কারণ জানতে চাইলে কোনো কারণই আমাকে বলেনি। তার সাথেও আমার সামনাসামনি কখনো দেখা হয়নি, মানে সে দেখা করতে চায়নি। আমার শ্বশুর শাশুড়ি বা আমার ভাবি ভাসুর, তারাও আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। আমি যদিও গিয়েছিলাম, যাওয়ার পরে তারা আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। জানেন আপু, তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না। যদিও আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু আমি কোনো জব করতাম না। এই অবস্থায় আমার ফ্যামিলি থেকেও অনেকবার বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে, কিন্তু আমি কখনোই রাজি হইনি। কারণ যে মানুষটা জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেঁধে রাখা যায় না। আর এমন তো না যে আমরা অচেনা, আমরা 5টা বছর সম্পর্ক করে তারপর বিয়ে করেছি। শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায়। আর এই প্রেগনেন্ট অবস্থায় আপু জানেন না, আমার স্বামীকে যে কতবার আমার দেখতে মন চাইতো, আমার স্বামীর কাছে যেতে ইচ্ছা করতো, কিন্তু সে আমাকে ঠকিয়ে দিল। আমার সন্তান পেটে নিয়ে বাবার বাড়ির লোকসহ পাড়া প্রতিবেশী সবার অনেক কটু কথা শুনেছি। আপু জানেন, ভাত খেতে খেতেও আমি কান্না করে দিতাম। আর এই কষ্টটা না আমি কাউকেই বোঝাতে পারতাম না, কেউ আমাকে বুঝতেও না। অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম। অবশ্য আমার মেয়ের মুখ দেখার পর আমার বাবা মা সহ সবারই মনটা অনেক নরম হয়ে যায়। তারা আমাকে খুব ভালোবাসে। তখন আমার সন্তানের দেখাশোনা আমার মাই করতো। এর মাঝে আমি একটা সরকারি জবও পাই। আমার ছোট বাচ্চাটাকে আমার মায়ের কাছে রেখে আমি চাকরি করতাম। আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার মা না থাকলে হয়তো বা এই জবটাও আমার করা হতো না। আমার মেয়েকে আমি ঠিকমতো মানুষও করতে পারতাম না। স্বামী নামের একটা মানুষ যে আমার জীবনে ছিল, সেটা আমি ভুলেই গিয়েছিলাম এতগুলো বছর। সে কোনোদিন আমার মেয়ের খোঁজ খবর নেয়নি। তার পরিবারও কখনো আমার মেয়েকে দেখতে আসেনি। এতদিনে তাকে আমি ভুলেই গিয়েছি। তার মানে এই না যে আমি নতুন করে অন্য কোনো জায়গায় অন্য কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি। তবে আমার প্রাক্তন যে স্বামী ছিলেন, গত 3 দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে ফোন করে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে। সে আবার আমাকে নিতে চায়। সে তার ভুলের জন্য অনুতপ্ত। মায়ের মুখ থেকে এসব কথা শোনার পর আমার বড্ড হাসি পায়। আমি মাকে সরাসরি না করে দিয়েছি, কারণ আমার জীবনটা তো কোনো ছেলে খেলা নয় যে যখন যা ইচ্ছা তাই করবে। একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে, ভালোবাসা দেখায়, উদারতা করে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যখন সেই নারীকে আঘাত করা হয়, ঠকানো হয়, আর এসব আঘাত পেয়ে ওই মেয়েটা যখন সংসারের মায়া ভুলে যায়, তখন সে কতটা কঠিন হতে পারে হয়তোবা এই সমাজের মানুষের জানা